নীলা আর ইকরা মিলে সবকিছুর গোছগাছ করছে। ইউনিভার্সিটি থেকে এসেই চটজলদি গোসল করে খাবার খেয়ে ক্লাসের হোমওয়ার্ক শেষ করে ফেলেছে। তাও বিকাল ৩টার উপর বেজে গিয়েছে। চালের গুঁড়া একটি বড় বক্সে ভরল। বড় দুটি বোতলে পানি নিল। হাতের গ্লাভস, মাস্ক নিল। ওয়ান টাইম প্লেট নিল। নীলা ব্যাগে আগে থেকেই নীলা আগে থেকেই ক্যাব বুক করে রেখেছিল। এখন থেকে এখন একে একে সবকিছু অ্যাপার্টমেন্ট থেকে বের করলো। লিফট দিয়ে নিচে নেমে সবকিছু গেটের সামনে নিতেই ক্যাব চলে এলো। নীলা এবং ইগরা সুন্দর করে সবকিছু গাড়িতে তুলল। তারপর দুজন উঠে পড়ল গাড়িতে। মিহাল অনেকক্ষণ যাবৎ আইফেল টাওয়ারের ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। আজ সুন্দর করে তৈরি হয়ে এসেছে সে। তার পরনে ধবধবে সাদা শার্ট আর নিখুঁতভাবে ইস্ত্রি করা কালো প্যান্ট যেন এক আভিজাত্যের প্রতিচ্ছবি। গলার টাইটে একদম সঠিক মাপে বাঁধা, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে বাড়তি গাম্ভীর্য। পায়ের পালিশ করা চামড়ার জুতোর শব্দে আশেপাশে এক দীর্ঘ উপস্থিতি জানান দিচ্ছে। মিহাল বারবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিচ্ছে। এমনিতে ইউনিভার্সিটি থেকে এসে সে এই সময় রেস্ট নেয়, কিন্তু আজকে আর তা করল না। সময়ের আগেই উপস্থিত হলো যেখানে নীলার আসার কথা ছিল, কিন্তু তাড়াহুড়োতে সে ভর্তার বাক্স আনতেই ভুলে গিয়েছে। মুনভিও ততক্ষণে চলে এসেছে। মিহালকে উপস্থিত দেখেই সে বাঁকা হেসে মনে মনে বলল, আহা বন্ধু, আমার খুব জোরে প্রেমে পড়েছে, তাই তো উঠে দাঁড়াতে পারছে না। মিহাল নিজের কাঁধের উপর কারোর হাতের স্পর্শ পেতে বুঝে ফেলল এটি মুনভি। সে পেছনে না ফিরেই বলতে শুরু করলো, কষ্ট করে তুই এখানে এলি কেন? আমি তো এসেছিলাম, তাই না? আমিই তো ম্যানেজ করে ফেলতাম, তুই হসপিটালে নিজেদের রোগীদের সাথে থাকতি। মুনভি বাঁকা হেসে পাশে এসে দাঁড়ালো এবং পকেটে হাত গুজে বলতে লাগলো, আমি তোর জন্য বরং নীলার জন্য এসেছি। তোর জন্য বরং নীলার জন্য এসেছি। মিহালের চল শক্ত হয়ে গেল। সে অধিকার দেখিয়ে বলল, নীলার কথা মস্তিষ্কে কিংবা হৃদয়ে আনবি না। নীলা কেবল আমার। মুনভি আরেক দফা বাঁকা হেসে নিল। এবার মিহালের দিকে ঘুরে জিজ্ঞেস করলো, কিন্তু নীলা একজন বিবাহিত মেয়ে, আর তাছাড়াও যে তুই তাকে ব্যবহার করে ইরফানের কাছে পৌঁছাতে চেয়েছিলি। তোর কি মনে হচ্ছে না তুই এই মেয়েটির জন্য নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছিস? আমি তো তোর ভালোই করছি। একজন বিবাহিত মেয়েকে ভালোবাসতে তোর লজ্জা করলো না? নীলা ছাড়া আরও কত মেয়ে আছে, তাদের মধ্যে কোনো একজনকে তুই বেছে নে। নীলাকে শুধু ব্যবহার করে নিজের শত্রু পর্যন্ত এগিয়ে যা, তাহলেই তো হয় নাকি? শুধু শুধু মেয়েটির পেছনে পড়ে থেকে নিজের লক্ষ্য ভেদ করবি না। মিহাল কিছুক্ষণ কোনো কথা না বলে নীরব থাকলো। তারপর হঠাৎ বলে উঠল, তুই কখনো কাউকে ভালোবেসেছিস মুনভি? একদম মন থেকে ভালোবেসেছিস, যেখানে মিথ্যের ছিটে ফোঁটা নেই। মিহালের কথা শুনে মুনভির চোখ বন্ধ করল। চোখ বন্ধ করতেই ইকরার চেহারা ভেসে উঠল। তার বুকে ধুকপুকানি শুরু হলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। মিহাল আবার বলতে শুরু করলো, নীলাকে যখন আমি প্রথমবার দেখেছিলাম, তখন আমার বয়স 9 কি 10 বছর হবে। আমার নীলাঞ্জনা নিতান্তই একটি শিশু ছিল তখন। আর যাই হোক, তার প্রতি কোনো ভালোবাসা তৈরি হবার কথা নয়, আর তৈরি হয়ও নি। সেদিন যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম এবং নীলাকে আমি অনেক কোলে নিয়েছিলাম, তখন বেশ ভালো লেগেছিল। নানা ভাই নাকি মৃত্যুর আগে নানুকে বলে গিয়েছিল, আমার মা কখনো ফিরে আসলে যেন তাকে আপন করে না নেয় কেউ। তাই নানু সেই দিন যখন জানতে পারলো আমরা এসেছি, তখনই মামাদের দিকে আমাদেরকে চলে যেতে বলল। তখন আমার খুব ইচ্ছে করছিল ছোট্ট নীলাঞ্জনাকে আমার সাথে করে নিয়ে আসতে, কিন্তু তা আমি পারিনি। তাই ভীষণ রাগ হয়েছিল আমার। কিন্তু এখানে আসার পর সময়ের সাথে সাথে সে রাগ গলে জল হয়ে যায়। ধীরে ধীরে সবকিছু বদলাতে থাকে। আমি বড় হতে থাকি, কিন্তু কেন জানি না নীলাঞ্জনাকে ভুলতে পারি না। তুই তো জানিসই সব। আমি তখন তার নামও জানতাম না। ছোট্ট শিশুটি নীল রঙের টাওয়াল পরা ছিল এবং মা বলতো তার নাম নিশ্চয়ই নিলয় মামার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে। তাই নিজের অজান্তেই তার নাম নীলাঞ্জনা রেখে দিয়েছিলাম। এটাকে আমি ভালোবাসা বলবো না, কিন্তু হ্যাঁ, আমার আত্মার টান বলা যায়। তারপর যখন নীলার সাথে আমার ঝগড়া হলো ক্যান্টিনে,
তখন মেয়েটির চোখ জোড়া আমাকে খুব টানছিল, তাই তো মেয়েটিকে পছন্দ না করা সত্ত্বেও বাড়ি গিয়ে মেয়েটির চোখের ছবি এঁকেছিলাম। তারপর যখন জানতে পারলাম মেয়েটি আর কেউই না, বরং আমার নীলাঞ্জনা, তখন যেন দুনিয়ার সকল খুশি আমার পায়ের কাছে এসে পড়ল। মনে হলো হাত দিয়ে যত ইচ্ছে তত কুড়িয়ে নিব। আল্লাহর দেওয়া যেন এক বিশেষ নিয়ামত। এরপর কখন, কিভাবে, কি করে যা আমি নীলাঞ্জনাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। কিন্তু শুধু এতটুকু জানি, নীলাঞ্জনা কেবল আমার। যে কোনোভাবেই হোক তাকে আমি আমার করব। হয়তো আল্লাহও এটা চাই। আর তুই নিজেও জানিস ইরফান ছেলেটা খুব বাজে। তার কাছে আমার নীলাঞ্জনা কখনোই ভালো থাকবে না। আর কেন জানি না আমার মন বলছে ইরফান আমার নীলাঞ্জনাকে অনেক বাজেভাবে আঘাত করেছে। নীলাঞ্জনার চোখ দেখে আমি বুঝতে পারি নীলাঞ্জনা কাছের কারো দ্বারা খুব বেশি ব্যথা পেয়েছে। তাই আমি আর আমার নীলাঞ্জনাকে কোনো রকমের কষ্ট দিতে পারবো না। ওকে তো আমি মাথায় না, না না, কলিজার ভেতর ঢুকিয়ে রাখবো। এই নিষ্ঠুর পৃথিবী থেকে অনেক দূরে রাখবো। কথাগুলো বলেই মিহাল থামলো। মুনভি অবাক হয়ে তাকিয়ে দেখছে মিহালকে। অবাক না হয়ে যাবে কোথায়? ইকরা মুনভিকে বলেছিল নীলার সম্পূর্ণ ঘটনা, যে নীলার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে ইরফান কতটা বাজেভাবে নীলাকে ঠকিয়েছে। কিন্তু সে এটা দেখে অবাক হচ্ছে মিহাল সত্যটা না জেনেও নীলার প্রতি কতটা কেয়ারিং, পজেসিভ এবং কতটা থটফুল। নীলার চোখে পানি চলে কিন্তু কিন্তু চোখ থেকে গড়িয়ে গাল বেয়ে পড়ার আগেই নীলা চোখের পানি হাতের আঙ্গুলে সাহায্যে মুছে ফেলল। মুনভি যখন মিহালকে দাঁড়িয়ে থাকতে দেখল, তখনই নীলাকে বল করে বলেছিল, তোমার পেয়ারে লাল তোমার অপেক্ষায় আছে। তখনই নীলাকে কল করে বলেছিল, তোমার পেয়ারে লাল তোমার অপেক্ষায় আছে। তাকে জ্বালিয়ে দেখি সে কি বলে। তুমি ফোন মিউট করে রাখো। নীলাও তাই করলো। নীলা এবং ইকরা দুজন মিলে ফোনের স্পিকার অন করে মিহাল এতক্ষণ যা যা বলেছে সবটা শুনতে পেল তারা। ইকরা বেশ খুশি হয়েছে, কারণ অবশেষে তার প্রাণ প্রিয় বান্ধবীর জন্য আল্লাহ এমন কাউকে পাঠিয়েছে যে নীলাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, আর ভালোবাসায় কোনো কমতি থাকবে না। আর নীলা, সে তো ভাষাহীন, বলার কিংবা ভাবার মতন কিছুই খুঁজে পাচ্ছে না সে। মিহালের ভালোবাসা থেকে যে সে যতটা পালাতে চাচ্ছে, মিহালের ভালোবাসা যেন ঠিক ততটাই তাকে চুম্বকের মতো টানছে নিকটে। নীলাকে যেন এক অদৃশ্য মায়াজালে বন্দি করছে। নীলা আর ইকরার হুঁশ ফিরল মিহালের বলা পরবর্তী কথা শুনে। মিহাল দাঁতে দাঁত পিষে বলল, বুঝি না আমি, নীলাঞ্জনার মতো এতটা ইন্টেলিজেন্ট, কিউট, বিউটিফুল ওমেন, স্মার্ট ওমেন কি করে ইরফানের মতন ইঁদুর, গাধা, রামছাগল, গরু, অসভ্য, লুচু বেড়াকে পছন্দ করলো। মানে জীবন সঙ্গী বেছে নেওয়ার আগে কি এই মেয়ের বুদ্ধি লোপ পেয়েছিল? ইকরা হেসে উঠল। নীলা ইকরার দিকে তাকিয়ে বলল, উনি আমাকে কমপ্লিমেন্ট দিলেন নাকি ইনসাল্ট করলেন কিছু তো বুঝতে পারলাম না। আইফেল টাওয়ারের সেই বিশাল আকার লৌহ মানবী তখন বিকেলের কনে দেখা আলোয় গা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। সূর্যের তেজ তখন অনেকটাই ম্লান, আকাশ জুড়ে আবির আর হলুদের মাখামাখি। ঠিক সেই মুহূর্তে একটি কালো রঙের সেডান গাড়ি এসে থামলো টাওয়ারের পাদদেশে। গাড়ির কাছে বিকেলের তীর্যক রোদ এসে পড়তেই এক অদ্ভুত আলোর নাচন শুরু হলো। কাচের প্রতিফলনে চারপাশের ব্যস্ত শহরটা যেন এক মায়াবী ঝিলিক দিয়ে উঠল। গাড়ির ভেতর থেকে তখনও কিছু দেখা যাচ্ছিল না, শুধু রোদের তীব্রতায় কাজটা হীরের মতো চকচক করছিল। ব্রিজের ওপর দাঁড়িয়ে মিহাল এবং মুনভি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। মিহাল এবং মুনভির দৃষ্টি আটকে পড়ল ঠিক সেই গাড়িটার ওপর। ঠিক তখনই গাড়ির দরজা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো নীলা এবং ইকরা। দরজা খুলতেই বিকেলের সেই নরম রোদ সরাসরি আছড়ে পড়ল তাদের মুখে। সেতুর ওপর থেকে মিহাল এবং মুনভির মনে হলো সময় যেন আচমকা থমকে গিয়েছে। নীলার মুখে রোদের আভা পড়ে এক অদ্ভুত স্বর্গীয় লাবণ্য তৈরি করেছে। ওই অতটা দূর থেকেও মিহাল স্পষ্ট দেখতে পাচ্ছিল নীলার চোখের পাতায় বিকেলের সোনালি ছায়া। মনে হচ্ছিল যেন কোনো এক দক্ষ শিল্পী বহু যত্ন করে এই দৃশ্যটি এঁকেছেন। অন্যদিকে মনভীরও একই অবস্থা। দুই বন্ধু সুর সুরিয়ে নিচে নেমে এলো। নীলা আর ইকরা মিলে গাড়ি থেকে
সবকিছু গাড়ি থেকে একে একে সবকিছু বের করলো। গাড়ি ভাড়া মিটিয়ে পেছনে ফিরতেই দেখলো টাওয়ারের মতন দাঁড়িয়ে আছে মিহাল এবং মনভি। নীলা মনভিকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। তারপর মনভি চলে গেল তার কটন ক্যান্ডির কাছে। নীলা মিহালকে দেখে সালাম দিল। মিহাল সালামের উত্তর দিল। এবার মিহাল এক আকাশ সমান আশা নিয়ে দাঁড়িয়ে রইল যে নীলা তাকেও তার হাল অবস্থা জিজ্ঞেস করবে। কিন্তু মিহালের আশায় এক বালতি পানি ঢেলে নীলা সরাসরি নিজের 2 হাত মিহালের সামনে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আমার ভর্তা কোথায়? মিহাল যেন আকাশ থেকে পড়ল। মনে মনে বলল, কিসের মধ্যে কি পান্তা ঘাতে ঘি? কথাটি সে তার মার কাছ থেকে শুনেছে। এইবার ইকরা এবং মনভিও মিহালের দিকে তাকালো। নীলা আবার হাত নাড়িয়ে বলল, এই যে আমার ভর্তা কোথায়, তাড়াতাড়ি দিন। মিহাল নড়ে চড়ে উঠল। নীলার দিকে তাকানোর সাহস পর্যন্ত পেল না। ভয়ে এবং নার্ভাসনেসে সে নিজের শার্ট এবং প্যান্টের পকেটে কিছু একটা খুঁজতে লাগলো। নীলা, ইকরা এবং মনভির যা বোঝা হয়ে গেল। ইকরা এবং মনভি কপালে হাত চাপল। নীলা নিজের 2 হাত ভাঁজ করে মিহালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভর্তার বাক্স কি আপনার প্যান্টের পকেটে নাকি শার্টের পকেটে? আর খুঁজে পেলেন কি নিজের পকেটের মাঝে, নাকি টর্চ লাইট জ্বালিয়ে দিতে হবে? বলুন বলুন, আমি করছি। আপনার জন্য এতটুকু করাই যায়। মিহালের হাত থেমে গেল। সে অনেক সাহস নিয়ে নীলার দিকে তাকালো। নীলার চোখে চোখ পড়তে সে শুকনো ঢোক গিলল, কিন্তু তবুও নিজের ভাব বজায় রাখতে বলে উঠল, কেন ভুলে যাও? আই এম ইউর প্রফেসর। নিজের কাজ নিজে করবে। ভর্তা তোমার প্রয়োজন, তাই তুমি নিজে নিয়ে আসবে। নীলা বাঁকা হাসলো এবং মনে মনে বলল, পেয়ারে লাল, কত ঢং দেখাবেন। বললেই হয়তো ভুলে গিয়েছি, তা নয়, বরং নিজের ইগো আগে। সব কমে গেলেও ভাব কমা যাবে না। একদিন এমন নাকানি চবানি খাওয়াবো না, আপনাকে ভাব একদম ছুটে যাবে। মনভি মনে মনে বলছে, তোর ইগো এত সহজে হার মানে না মিহাল, তাই হয়তো আমার বন্ধুত্বের মাঝে আজ দেওয়াল তৈরি হয়েছে। কিন্তু তোর নীলাঞ্জনা হয়তো হলো জ্বলন্ত আগুন। সে তার তাপ দিয়েই তোর ইগোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। তখন তোর যে খুশি এবং ভাগ্যবান আর কেউ হবে না। নীলা আর বেশি কিছু না ভেবে রাজি হয়ে গেল মিহালের বাড়ি গিয়ে ভর্তা আনতে। এতে করে সে তার ফুপিকেও দেখতে পাবে। এক ঢিলে 2 পাখি মারা যাকে বলে। নীলার রাজি হবার কারণ ইকরা এবং মনভি ঠিকই বুঝতে পারল। মিহালও মনে মনে খুশি হলো। এতে করে সে নীলার সাথে অনেকটা কাছাকাছি সময় কাটাতে পারবে। আবার মায়ের সাথে নীলার দেখা করিয়ে দিতে পারবে। তাই সে উৎসাহিত হয়ে বলল, তাহলে চলো সবাই। তখনই নীলা বাধা দিয়ে বলল, সবাই মিলে চলে গেলে আমার এসব জিনিস কে দেখবে? সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল, শুধু মিহাল বাদে। সে শার্টের পকেট থেকে চশমা বের করে বলল, মিহাল খান যেখানে, সমস্যা নাই সেখানে। নীলা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ তাই তো। ভর্তার বাক্স বাড়িতে ভুলে রেখে এসে শার্ট আর প্যান্টের পকেটে খোঁজা হচ্ছিল। মিহালের মুখ সঙ্গে সঙ্গে চুপসে গেল। ইকরা এবং মনভি মিটমিট করে হাসতে লাগলো। মিহাল পাশের কফি শপ থেকে একটা ছেলেকে ডাক দিল এবং ফরাসি ভাষায় তাকে সব বুঝিয়ে দিল। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, চলো। নীলাও আর কথা বাড়ালো না। মিহালের পাশে এসে হাঁটতে লাগলো। পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে ইকরা এবং মনভি হাঁটছে। নীলা মিহালকে জিজ্ঞেস করলো, ছেলেটি কে? মিহাল স্বাভাবিকভাবেই বলল, ও আমার মোনার শাড়োর দেখাশোনা করে। নীলা ধীর কণ্ঠে বলল, মোনার শাড়ো কি আপনার বাচ্চা নাকি? কিন্তু মিহাল তার ধীর কণ্ঠে বলা কথাটি শুনে ফেলল। কিন্তু শুনে কোনো প্রতিক্রিয়া না করার বদলে অন্যমনস্ক হয়ে বলে ফেলল, বাচ্চা তো তোমাকে বিয়ে করার পরে হবে। নীলার পা থেমে গেল। সে অবাক হয়ে মিহালের দিকে তাকিয়ে বলল, কি? মিহাল নিজেও সঙ্গে সঙ্গে থেমে গেল। কি বলেছে বুঝতে পেরে মুখ হাত দিয়ে চেপে ধরল। মাথা নাড়িয়ে মুখ থেকে হাত সরিয়ে বলল, না মানে আমি বলেছি তোমার আই আই আমি আমি বাচ্চা তো আমার বিয়ের পরে হবে তোমার, বুঝলে? আর এই তোমার শব্দটা তো কথার কথা, যেমন আমরা বলি না অনেক সময়, মানে বুঝতেই তো পারছো। মিহাল ধরা পড়ে কি আবোল তাবোল বলছে নিজেও জানে না। আর নীলার ইচ্ছে করছে এখন মিহালকে কোনো পাগল গারদে দিয়ে আসতে। নিজে কোনো এক কালে নিজের চাচাতো ভাইয়ের জন্য পাগল ছিল, এখন তার কপালে এক ফুফাতো ভাই জুটেছে যে নিজেও তার জন্য পাগল। অবশ্য নীলা একটি জিনিস ভাবলে দুর্বল না হয়ে পারছে না মিহালের প্রতি।
সে ঠিক যতটা নিখুঁতভাবে মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ইরফানকে ভালোবেসেছিল, সেভাবেই যদি কেউ তাকে ভালোবাসে তাহলে সে মোটেও ঠকবে না। নিজেকে দুর্বল হতে দেখে নীলা মাথা নাড়িয়ে উঠল এবং মিহালের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি চলুন। মিহাল বোকা হেসে মাথা চুলকে বলল, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হাঁটতে হাঁটতে মিহাল বলল, মুন্নাসারও আমার ঘোড়ার নাম। মিহাল নীলা মিহালের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার ঘোড়াও আছে? ইন্টারেস্টিং। মিহাল স্মিত হাসল। নীলা শত জোর করেও নিজের চোখকে ধরে রাখতে পারল না। আর চোখে মিহালের হাসা দেখে ঘায়েল হয়ে যাওয়ার মতন অবস্থা। অন্যদিকে পেছনে ইকরা এবং মুনভি হাঁটছিল। হঠাৎ ইকরা বলে উঠল, ওদেরকে কিন্তু বেশ মানিয়েছে। মুনভি ইকরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, ঠিক যেমন আমাদেরকে মানিয়েছে। ইকরা মুনভির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, সরি, কি বললেন? মুনভির টনক নড়ল। সে মাথা নাড়িয়ে বলে উঠল, না না, কিছু না, মানে এক লাইন গান গাই। ইকরা মুচকি হেসে বলল, ও মা, এতে অনুমতি নেওয়ার গে আছে? আপনার গানের কণ্ঠ তো এমনিতেই অনেক সুন্দর। আপনি যখন চান তখন গান গাইতে পারেন, কোনো সমস্যা নেই। মুনভি মুচকি হেসে গান ধরল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড ফাইনালি আপনাদের অতি কাঙ্ক্ষিত পর্বটা হয়তো পেয়ে গেছেন। এখন অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। ঠিক আছে?